পৃথিবীর কোনো কালিমা তোমাকে ছুতে পারবে না। বিশ্বাস করো প্রতিশোধ শব্দটা না একটা চিৎকার দিয়েছিল, শ্রিল একটা। দিস আর ভেরি প্রাইভেট থিংস, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস। একজন নারী কিন্তু দুর্গা হতে পারে। সুচিত্রাদির একটা দুঃখ ছিল যে মিতিনটা সিনেমা হবে না। সত্যিকারের জীবনের মিতিনটা কে অরিন্দমশীলের? আমি আমার নিজের পরিবারের অধিকার নিতে পারি না যে তুমি আমার। অনির্বাণ ভট্টাচার্যের সাথে কাজ করার ইচ্ছে নেই? ও আসবো করে ওর আশা হয়ে ওঠেনি যে কেউ আমার ফ্লোরে যদি দেরি করে আসে সে তাকে হোল ইউনিটের সামনে সরি বলতে হবে। 2.5 কোটি টাকা লোকসান করেছিলাম এবং টাকা আমি পাই করে সবাইকে শোধ দিয়েছি। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি যার সঙ্গে বসে রয়েছি তিনি ফেমিনিস্ট কিনা আমি জানি না, কিন্তু তিনি এখনও অবধি যেটা করেছেন সেটা হচ্ছে যে বাংলার ডিটেকটিভ, বাংলার গোয়েন্দা নিয়ে সর্বাধিক ছবি তিনিই করেছেন। এবং ফেমিনিস্ট কিনা এই কারণে বললাম, ওই সেই গতে বাঁধা যেরকম পুরুষ গোয়েন্দাদের দেখে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি সত্যজিৎ রায়ের হাত ধরেই, তারপর ওই গতে বাঁধা বিষয়টিকে ভেঙে একেবারে মিতিন মাসি একদম কেন্দ্রে মহিলা চরিত্র এবং মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে তিনি নিয়ে এসেছেন দুটি ছবি, এবং এই পরবর্তী ছবি একটি খুনির সন্ধানে। অরিন্দমদা, এইটা দেখলাম, আমি যা পড়াশোনা করে দেখলাম যে গোয়েন্দা নারী চরিত্র এবং সাহিত্যভিত্তিক 5খানা কি 6খানা রয়েছে। গার্গী রয়েছেন, তার মধ্যে একটা দেখলাম হচ্ছে দময়ন্তী সেন রয়েছেন, মিতিন মাসি আছেন, এবং আরেকটি দেখলাম তৃষ্ণা বোধহয়। মিতিন মাসি তোমাকে এত অ্যাট্রাক্ট করে কেন, কি কারণে? মিতিন কিন্তু খুব ইউরোপীয়, আর ডাইরেক্ট মানে কি বলবো, ডাইরেক্ট মানে শব্দটা বলছি যে ডাইরেক্ট ইনফ্লুয়েন্স অফ মিস মার্পল, আগাথা ক্রিস্টি। তুমি ভেবে দেখো যে ভারতীয় চলচ্চিত্রে কিন্তু মহিলা প্রোটাগনিস্ট ডিটেকটিভ আমরা দেখিনি। একমাত্র দেখেছিলাম কে, ঋতুপর্ণ ঘোষ, এবং ঋতুদা করেছিলেন মিস মার্পলের ওপর কেন্দ্র করে শুভ মরত। তারপর কিন্তু কেউ কোনো কাজ করেনি। আমরা যখন কাস্টিং করি অনেক সময় প্রডিউসারদের থেকে অনেক সময় শুনেছি মহিলা কেন্দ্রিক ছবি করো না, মহিলা কেন্দ্রিক ছবি বাজারে পায় না, চলে না, মহিলা কেন্দ্রিক ছবির স্যাটেলাইট ভ্যালু নেই। তো যে দুটো মিতিন করেছি সেটা ভুল প্রমাণ করেছে। তার একটা বৃহৎ কারণ সেই কেন্দ্রীয় চরিত্রে কোয়েল মল্লিক, যে কিনা যদি স্যাটেলাইট ভ্যালুর কথা বলো বা যে কোনো রাইটসের কথা বলো, সেটা বহু পুরুষ অভিনেতার থেকে বেশি মানে কমান্ড করে ও, বা মানে ওর ছবি পায়। এবং the way she performs, the way she goes round the character, পুরো ব্যাপারটার মধ্যে যে এগিয়ে নিয়ে যাওয়া চরিত্রটাকে, তাকে প্রপারলি মেক বিলিভ করে তোলা, বিশ্বাসযোগ্য করে তোলা। তৃতীয় এডিশনে মিতিনকে আরো বেশি তাই ক্ষুরোদার লাগে, আরো বেশি পরিণত লাগে। তার একটা মাত্র কারণ হচ্ছে আগের দুটো ছবির পরেও এই তৃতীয় জার্নিতে কোয়েল অনেক বেশি পরিণত মিতিন হিসেবে। ফার্স্ট শট ফ্রম দ্য ফার্স্ট শট আমার মনে হচ্ছে চোখের সামনে মিতিন রয়েছে ক্যামেরায় যখনই ফ্লোরে এসছে, এবং শি অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি নিউ হোয়াট শি হ্যাড টু ডু। এইরকম একজন অভিনেতার সাথে কাজ করতে কিন্তু অসাধারণ লাগে, ডিরেক্টরস ডিলাইট। আরেকটা কথা বললাম, আমি তোমাকে এই প্রশ্নটাকে করছি, যদি কোয়েল মিতিন না করতো তাহলে তোমার কি একটা মানে এইটা আক্ষেপ থাকতো না? তুমি আরেকজন, ওই যেটা আমরা বলে রাখি যে সেকেন্ড চয়েস একজন ভাবা ছিল যে এ যদি না। ভাবিনি, কিন্তু আমার ফার্স্ট চয়েস ওয়াজ কোয়েল। মানে যখন কথা হচ্ছিল নীলরতন দত্তর সাথে ফার্স্ট থিং, যে তখন আমি বলি যে আমি মিতিন করি। তো বললো মিতিন কাকে করবে? বললো কোয়েল। বললো ডান, কোয়েলকে ফোন করো, ফাইনাল করো। অ্যান্ড দ্যাটস হাউ অ্যাকচুয়ালি মিতিন হ্যাপেন। তো সেটা তার পাওনা, এবং তাকে সেই রেসপেক্টটা আমার মনে হয় দেওয়া উচিত। এবং তখন
কোয়েলকে ফোন করি, কোয়েলকে প্রশ্ন করো কোয়েল কি করেছিল। কোয়েলকে যখন বললাম, কোয়েল আমি একটা ছবি করছি, তোমাকে পেলে খুব ভালো হয়, তুমি করবে ছবিটা মিতিন। ও একটা চিৎকার দিয়েছিল, শ্রিল একটা, এবং সেটা বোধহয় 5 সেকেন্ডের চিৎকার। মানে শি ওয়াজ সো হ্যাপি টু হ্যাভ গট দ্যাট ক্যারেক্টার। সেই জায়গা থেকে যে জার্নিটা হয়েছে, একটা জার্নি হয়েছে মিতিনের, অনেক পরিণত হয়েছে। এবং সেটা সেই মিতিন মাসি থেকে এবারে কিন্তু মিতিন, কারণ সে একটা খুনির সন্ধানে, এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ, অ্যান্ড শি নোজ হার পারপাস। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে তুমি বলো, এই যে মিতিন তো একটা জার্নি, এবার প্রথমে আমরা দেখলাম মিতিনকে যে ইন্ট্রোডিউস, কোনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু একটা জার্নির মতো করে আমি সবসময় ট্রিট করেছি, সেটা ব্যোমকেশই হোক, সবরই হোক। ঠিক, আমি বলছি যে প্রথমে তুমি মিতিনকে ইন্ট্রোডিউস করালে, দ্বিতীয়ত মিতিনের একটা কি বলবো, এটাকে আমি কি শব্দ বলবো, মিতিনকে তুমি একটা এক্সপিরিয়েন্স করালে, ঠিক আছে। 3 নম্বর গল্পটায় তুমি একেবারে ইনভেস্টিগেশন, নামটাই এমন যে ইনভেস্টিগেশনই হচ্ছে বিষয়টার মধ্যে। এবার মিতিন হাতে তো বন্দুক নেই, মিতিনের হাতে যা আছে ওই মগজাস্ত্র, যেই শব্দটা বলি, এইখানে কি রয়েছে এক্সট্রা অ্যাডেড? একটি খুনের সন্ধানে কি রয়েছে এক্সট্রা, কি মনে হয় তোমার? একজন নারীর অধ্যাবসায়, অর্থাৎ একজন নারী কিন্তু দুর্গা হতে পারে, সেইটাই মিতিনের মধ্যে আছে। এবং ওই অ্যাগ্রেশনটা, ওই ফিয়ারসামনেসটা, যে ঘরে বসে মুড়ি বাদাম খেতে পারে পরিবারের সাথে বসে, আর বাইরে বেরোলেই সে তীক্ষ্ণ এবং মানে মার্সিলেস হয়ে উঠতে পারে, সেইটা প্রচণ্ডভাবে এই ছবিতে উঠে এসেছে। আর উঠে এসেছে কলকাতাকে এক নতুনভাবে দেখা প্রচেষ্টা, সেটা ছবির ডিওপি অনুপ সিং খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তৃতীয় হচ্ছে, দিস ইজ আ মিউজিক্যাল থ্রিলার। আচ্ছা। এই ছবিতে 4টে গান আছে, এবং শুধু 4টে গান আছে বলে না, মিউজিক ভীষণভাবে ওতপ্রোতভাবে এই ছবির গল্পের সাথে জড়িয়ে আছে, এবং সেই জার্নিটাও খুব ইন্টারেস্টিং। ঠিক, তুমি যখন ব্যোমকেশ করছো, তুমি তখন সবর করছো না, ব্যোমকেশ শেষ, সবর ধরলে, সবর শেষ, তুমি মিতিন ধরলে। এবার এদের কাছে আর ফেরত যাওয়ার ইচ্ছে নেই তোমার কখনো? বারে বারে তো ফেরত গেছি। ইট ইজ লাইক রিলুকিং ইনটু হোয়াট আই হ্যাভ ক্রিয়েটেড। 4টে ব্যোমকেশ হয়ে গেছে, 4টে সবর হয়ে গেছে, এটা নিয়ে 3 নম্বর মিতিন। এবং মিতিনের একটা সাংঘাতিক ডিমান্ড আছে। বহুদিন আগে, এটা আমি তোমাকে বলছি প্রথমে, অ্যাকচুয়ালি আমার হঠাৎ মনে পড়লো, এটা নিয়ে আমি আগে কখনো কোথাও সেইভাবে ডিসকাশন হয়নি। সুচিত্রাদি আমার খুব প্রিয় মানুষ ছিলেন, তো সুচিত্রাদির সাথে রেগুলার আড্ডা মারতাম, খুব আড্ডাবাজ মহিলা ছিলেন। সুচিত্রাদির একটা দুঃখ ছিল যে মিতিনটা সিনেমা হবে না। আমার খুব খারাপ লাগে যে সুচিত্রাদি দেখে যেতে পারলেন না যে ওনার মিতিন সিনেমা হলো। এবং ওনার হাজবেন্ড প্রদীপবাবুর সাথে যখন কথা হয়, প্রথম গিয়ে মিতিন নিই ওনার থেকে, উনি ঠিক এই কথাটাই বলেছিলেন যে আপনি মিতিন করছেন, সুচিত্রা দেখে যেতে পারলো না, এবং আপনি করছেন, আপনি ওর খুব প্রিয় পরিচালক ছিলেন, এবং সেটা জানতে পারলে ও তো খুব খুশি হতো। তো সেটা হলো না। সুচিত্রাদির গল্পের মধ্যে যে সময়কার লেখা, সেইটার একটা তো আছে, সেটা সত্যজিৎ রায়ের গল্পের মধ্যেও পাবো আমরা, সুচিত্রাদির গল্পের মধ্যেও পাই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মজাটা হচ্ছে যে সেটা অ্যাবসলিউট পিরিয়ড, এবং ব্যোমকেশকে ট্রিট করতে গেলে সেই পিরিয়ডটা ধরেই ট্রিট করতে হয়। সেখানে ব্যোমকেশের একটা খুব ইউনিকনেস আছে, নিজস্বতা আছে। তো সেক্ষেত্রে বারে বারে মিতিন নিয়ে কাজ করতে গেলে মিতিনকে কন্টেম্পোরারাইজ করে নিতে হয়।
এবং সেটা আমরা এই ছবিতেও চেষ্টা করেছি। ঠিক। তোমার এই গোয়েন্দা প্রীতিটা ঠিক কবে থেকে, মানে এই যে আমি শুরু করলাম যেটা বলে যে এতগুলো গোয়েন্দা চরিত্র এবং এতগুলো গোয়েন্দাদের নিয়েও ছবি কিন্তু অন্য কোনো পরিচালক করেনি, তো এই গোয়েন্দা প্রীতিটা কবে থেকে, তোমার ইনভেস্টিগেশনটা কবে থেকে? মানে ছোটবেলা থেকে। আমার খুব মজা কথা বলি একটা, তখন আমি ক্লাস 3-4 পড়ি, তখন এনিড ব্লাইটন পাগলের মতো পড়ছি। হ্যাঁ, ওই সিক্রেট 7, তারপর ওই 5, যা এনিড ব্লাইটনের যে বইগুলো ছিল পাগল, এবং সেইটা করে সিক্রেট 7 সোসাইটি ছিল একটা। তো আমরা স্কুলে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরাও সিক্রেট 7 সোসাইটি বানিয়েছিলাম, এবং সেটা আমাদের সব কিছু পাসওয়ার্ড, পড়াশোনা করতে করতে পাসওয়ার্ড দেওয়া হতো। হ্যাঁ, এবং সেই পাসওয়ার্ড নিয়ে তোমাকে দেখা করতে হবে, সেটা দেখা করতে হবে কোথায়? স্কুলের মাঠের পেছনে ঘাসের একটা যা পোর্শন ছিল, সেখানে দেখা হতো এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে এন্ট্রি হতো। পুরোটা চারদিক খোলা, কিন্তু মজাটা হচ্ছে ওইটাই যে তার মধ্যেও পাসওয়ার্ড দিয়ে তোমার এন্ট্রি হচ্ছে, এবং সেখানে বসে আমরা কি সলভ করতাম জানি না, কিন্তু ওই মজাটা ছিল। তারপরে আমার জীবনে গিফট পাওয়া হচ্ছে, ইফ আই থিঙ্ক ব্যাক, সব থেকে স্মরণীয় হচ্ছে বই পাওয়া আমার বাবার কাছ থেকে, এবং প্রত্যেক জন্মদিনে বাবার কাছ থেকে বই পেতাম। এখন সেটা নেই খুব একটা, এখন না নেই, আর বাবাই তো নেই। আর তো যাই হোক, কিন্তু বাবা একটা বিশাল বইয়ের ভান্ডার রেখে গেছে আমার জন্য, সেইটাকে আরো বাড়িয়েছি আমি, সেটা আলাদা কথা। কিন্তু প্রথম যে বই আমার এখনো মনে আছে বাবা দিয়েছিল, সেটা হচ্ছে ফেলুদা জন্মদিনে, এবং তারপর থেকে ওই অপেক্ষা করে থাকতাম যে জন্মদিনের কি গিফট পাবো। তো আমি জানি না, সাবকনসিয়াসলি হয়তো এই জনরাটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল। হিচকক দেখা, তারপর ওয়ার্ল্ড সিনেমা দেখা, থ্রিলার্স, এরকম প্রচুর ইউরোপিয়ান ছবি, ডিটেকটিভ ছবি দেখেছি, এবং সেটা কোথাও একটা ভেতরে ছিল। আমি যে চলচ্চিত্রকার হব সেটা তো কখনো ভাবিনি, কারণ আমি তো আই ওয়াজ পারসুইং একাডেমিক্স, আমার বিদেশে গিয়ে পিএইচডি করে আই ওয়াজ থিঙ্কিং যে আমি প্রফেসর হব। সেসব করতে করতে হঠাৎ করে অভিনয়তে আসা এবং জীবন ঘুরে যাওয়া, তো সেইভাবে কখনোই ভাবিনি যে আমি, কিন্তু ভেতরে ভেতরে একটা ওই জায়গা ছিল। উপন্যাস বই প্রচণ্ডভাবে পড়তাম, এখনো পড়ি, কিন্তু সেই সময়ের মতো না। তখন মানে মোটামুটি একটা 400-500 পাতার বই দুদিনে শেষ করে ফেলতাম। তো কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল যে আমি সিনেমা দেখতাম, প্রত্যেকটা বই পড়তে পড়তে আই কুড ভিজুয়ালাইজ, প্রত্যেকটা সিন আমি ভিজুয়ালাইজ করতাম, না করতে পারলে আবার ফিরে গিয়ে করতাম। সোফার রং থেকে শুরু করে, দেয়ালের রং থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে সবটা সিনেমার মতো করে দেখতাম। এইটা বোধহয় কোনোভাবে সাবকনসিয়াসলি গ্রো করে গেছে। তারপর তো ফেলুদা দেখা, এবং ফেলুদা দেখে মুগ্ধ হয়ে যাওয়া, তারপর নিজের চলচ্চিত্র জগতে আসা, এবং থ্রিলারও করব সেটা প্রথমে ভেবে তো সিনেমা শুরু করিনি, কারণ আবর্ত শুরু করেছিলাম, কিন্তু আবর্তর মধ্যে একটা অদ্ভুত থ্রিলার এফেক্ট ছিল। সেটা মানে ওই যে ওই ট্রিটমেন্টটা, একটা থ্রিলারিস্ক ট্রিটমেন্ট করার একটা প্রবণতা বোধহয় আমার সাবকনসিয়াসলি আছে। ঠিক, সেটা ধনঞ্জয়, মহানন্দা সব ক্ষেত্রে কিন্তু এসে গেছে। অন্য ধারার ছবি করলেও, নন ডিটেকটিভ ছবি করলেও এসে গেছে। ডিটেকটিভ করতে করতে এখন যেহেতু এতগুলো 15 নম্বর ডিটেকটিভ ছবি, সেটা করার পর আমার এখন আরো বেশি করে মনে হচ্ছে যে থ্রিলারের যে অন্যান্য জনরা আছে, যেটা নিয়ে পৃথিবীতে প্রচুর পপুলার হয়ে গেছে এখন এই জনরাটা, নয়ার ফিল্মস ইত্যাদি, সেগুলো কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রে সেইভাবে আসেনি। এখন আমার পরবর্তী কাজগুলো সেইগুলো মাথায় নিয়েই করার চেষ্টা করছি। রিয়েলিস্টিক থ্রিলার্স,
অরিন্দম শীলের জীবনে মিতিন মাসি কে, বা মিতিন এই নামটা যদি অরিন্দম শীলের জীবনে থাকে, সত্যিকারের জীবনের মিতিনটা কে অরিন্দম শীলের? ও সে তো আমার স্ত্রী শুক্লা, আনডাউটেডলি। একদম মানে খুব ডিটেকটিভ, বড় ডিটেকটিভ, বাট শি আই অ্যাডমায়ার হার ফর দ্য সিম্পল থিং যে ও যেভাবে বাড়ি সামলায়, যেভাবে পরিবার সামলায়, ঠিক একই দক্ষতায় ওর নিজের কাজ করে, ওর কর্মজগতে বিচরণ করে, অ্যান্ড একটা খুব ইম্পর্টেন্ট পজিশনে চাকরি করে ও, অলমোস্ট নাম্বার 2 ইন আ কোম্পানি, এবং সেইটা করেও তারপরে নিজের বাড়ি সামলানো এবং সমস্ত কিছু। আমি তো সিনেমা ছাড়া কিছু বুঝি না, তো পারিবারিক যা কিছু সমস্তটা প্রায় ওর ঘাড়েই ফেলে দেওয়া, এবং সমস্ত কিছু ওর দায়িত্ব ওই করে। আমি নিজেও জানি না আমার ফাইন্যান্সেস ইত্যাদি প্ল্যানিং গোটাটা কি, আমি কিছু, শি ডাজ ইট কম্পিটেন্টলি, অ্যান্ড ওর দূরদর্শিতা আছে প্রচণ্ডভাবে, দ্যাট মেক্স মি রেসপেক্ট হার। হ্যাঁ, আমার মিতিন তো ওই। ঠিক, এটা একটু মজাদার প্রশ্ন করবো, কে বেশি গোয়েন্দা বাড়ি, মানে তোমাকে গোয়েন্দাগিরি কার সামলাতে বেশি হয়, স্ত্রীর না মেয়ের? মেয়ে তো একদমই না, আমার মেয়ের মতো উদার মহিলা হয় না। শি ইজ an absolute model of the new world product. মানে যেভাবে একটা উন্মুক্ত স্বাধীন চেতা অনেকে হয়, কিন্তু মনের মধ্যে একটা উন্মুক্ত ভাব, এবং সেইটা দিয়ে পৃথিবীকে দেখার চোখ এবং মন সবাইকার হয় না, সেটা ওর আছে, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট হার লাইক এনিথিং। শি ইজ আ ট্রু আর্টিস্ট, এবং কোয়াইট আ জিনিয়াস, টাচউড, এবং অসাধারণ কাজ করছে। হ্যাঁ, তো কিন্তু ফেব্রুয়ারি পরে তো মনটা একটু খারাপ হবে। দেখো, ও কিন্তু ওর পড়াশোনার সময় থেকেই ও আমাদের থেকে দূরে থাকে। ওর পড়াশোনা পুরোটা পুনে, জীবনের প্রথম অংশ দার্জিলিংয়ে, কিছুটা সময় ছিল স্কুল লাইফের, সেই সময়টাই আমাদের সাথে ছিল, কিন্তু এক্সট্রিমলি ক্লোজ, এবং সেইটাই আর কি, থাকেও চাকরি সূত্রেও তো থাকে বাইরে, কিন্তু তবু হ্যাঁ কিরকম মনে হচ্ছিল যে ওইটা আর কি। জামাই কেমন? These are very private things I don't want to discuss, কারণ Sonika is a very private person, but হ্যাঁ, তুমি খুশি, মানে তুমি খুশি? We are very happy. তোমরা ভীষণ খুশি। We are very happy. ঠিক, অরিন্দম শীল অনেক অভিনেতাদের জায়গা করে দিয়েছে, এটা অরিন্দম শীল নিজেও জানে, কিন্তু সেই অভিনেতারা আর অরিন্দম শীলের সঙ্গে অনেক দিন তাদের সাথে দেখা যায় না, জানি না কি কারণে, হয়তো কোনো একটা অদৃশ্য কারণে তারা অরিন্দম শীলের ছবিতে অভিনয় করে, বা অরিন্দম শীল নিজেও চায় না যে তাদেরকে ওই নিজের ছবিতে নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু আবডালে বা ইয়েতে বলতে চায় যে অরিন্দম শীল ভালো পরিচালক, তারা সামনে বলতে চায় না, বা চারিদিকে বলে যে ভালো পরিচালক, তার ছবিতে অভিনয় করে অনেক কিছু শিখেছি। অরিন্দম শীলের কখনো মনে হয়নি যে তাদেরকে কি বলে, এই চল আমার সিনেমাতে অভিনয় কর? কেন? অরিন্দম শীল কিন্তু we all play a part. We are characters on the stage, and we have all come to play our part. আমি আমার নিজের পরিবারের অধিকার নিতে পারি না যে তুমি আমার, আই ও ইউ, মানে আই ওন ইউ, আমরা বলতে পারি না। আমরা প্রত্যেকে যে যার কাজ করতে এসেছি, আমি আমার কাজ করতে গিয়ে, আমি আই ওন ইউ দিদি বলছি না, কিন্তু আমি ভালোবেসে বলছি কথাটা, ভালোবেসে ইয়েতে বলছি, ভালোবেসে যারা আছে তাদের সাথে অসাধারণ সম্পর্ক আছে। এখনো আমি আবিরকে ফোন করে বলতে, এই শোন, আমি একটা ছবি প্ল্যান করছি, এটাই বলছি। একটু আগেই তো দেখো লাস্ট ফোনটা আবিরকেই করা, যে কোন সময় পাবি বলতো, তো সেই সম্পর্কটা বহু অনেকের সাথেই আছে, অনেকের সাথে নেইও। সেতে আমি আমার কাজ করে বেরিয়ে গেছি। হ্যাঁ, এবং আমার ভালো লাগে যখন তোমরা বলো, যখন অডিয়েন্স বলে যে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয়, কিন্তু
কলাকুশলীরা রয়েছে, ডিরেক্টর, ঠিক, কস্টিউম ডিজাইনার, ডিওপি, ঠিক, পরের পর প্রচুর। তার কারণ আমি সবসময় নতুনদের সাথে কাজ করতে পছন্দ করেছি এবং যার মধ্যে ট্যালেন্ট দেখেছি তাকেই বলেছি যে ইউ কাম আপ। তো যখন করেছি তখন সম্পূর্ণভাবে করেছি এবং নিজের ভেতর থেকে সম্পূর্ণভাবে সাহায্য করার চেষ্টা করেছি। সেটাই আমার হয়ে গেছে। তারপরেতে একটা ডেস্টিনি বলে ব্যাপার আছে। তো আমার এই পুরো কসমসের সবাইকার সাথে সবাইকার কানেকশনস আছে একটা, সেগুলো একটা ডিস্টাইন্ড। তো তারপর যদি এরকম হয় যে সে আর আমার সাথে কাজ করছে না বা আপাতত করবে না, অন্য কোথাও করছে, অনেক বেশি এগিয়ে গেছে, আমারই তো গর্ব হওয়ার কথা যে আই স্পটেড দ্য রাইট ট্যালেন্ট। এবং তাদের যত বড় হতে দেখি আমার নিজের ভেতরে খুব ভালো লাগে, আই ফিল হ্যাপি। ঠিক। আমি স্পেসিফিক্যালি বলছি, অনির্বাণ ভট্টাচার্যের সাথে কাজ করার ইচ্ছে নেই? অনির্বাণকে তো অনেকবার আমি অফারও দিয়েছি। অনির্বাণ খুব ব্যস্ত হয়তো ছিল বা হোয়াট এভার, আই ডোন্ট নো। কারণ আমি অনেকবার অনির্বাণের এও বলেছি যে আমি একটা কনসেপ্ট তোকে শোনাতে চাই, ও আসবো করে ওর আশা হয়ে ওঠেনি, ওর ব্যস্ততার জন্য বা কিছু। আমার অনির্বাণের সাথে কোথাও কোনো বিরোধ নেই। তো ঠিক। পরমব্রতর সাথে তো বোধহয় খুব শিগগির ওকে একটা সুন্দর অফার দিতে চাই, আমি কাজ করতেও চাই। কারণ পরমের সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। ফেলুদা প্রায় 35 দিনের আউটডোর করেছি আমরা একসাথে, এবং সেখানে পরম হিমসেলফ ইজ আ ডিরেক্টর, কোথাও কিন্তু সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। সে কিন্তু আমার কাছে খুব অভিনেতা হিসেবে কাজ করেছে এবং একজন সিনিয়র হিসেবে প্রচণ্ড রেসপেক্ট দিয়েছে। যখন বকুনি খেয়েছে দেরি করে আসার জন্য, তখন কিন্তু ইন ফ্রন্ট অফ দ্য হোল ইউনিট সবাইকে সরি বলেছে। জানে যে আমার এটা নিয়ম যে কেউ আমার ফ্লোরে যদি দেরি করে আসে সে তাকে হোল ইউনিটের সামনে সরি বলতে হবে। ইভেন বিফোর আই টোল্ড হিম ইট। সো হি ইজ অ্যান এক্সেলেন্ট। এবং পরম এই মুহূর্তে প্রচুর বম্বের এক্সপোজার হওয়ার ফলে খুব ওই যে শব্দটা হচ্ছে উন্মুক্ত একজন অভিনেতা হিসেবে ট্রান্সফর্ম করেছে নিজেকে। তো জানো তো, আমি বারবার বলি এই কথাটা, একটা সময় খুব বলতাম, কারণ যখন আমার এক্সপোজার হয় বম্বের সাথে থ্রু মাই ক্যারিয়ার অ্যাজ অ্যান লাইন প্রডিউসার অন অ্যান এক্সিকিউটিভ, আমি বম্বে থেকে প্রচুর কিছু শিখেছি। এই যে ফুল লেন্স ক্যামেরা, মানে ওয়াইড লেন্স লাগিয়ে রাস্তার মাঝখানে বসিয়ে শ্যুট করা এবং একটা চরিত্রকেও ক্যামেরার দিকে তাকাবে না, এগুলো সে আমার বম্বের লোকজনদের দেশে শেখা। সেটাও তার সাথেও আমি ডিসিপ্লিন শিখেছি ওদের থেকে এবং প্রফেশনালিজম শিখেছি। বম্বেতে কাজ করলে তোমার যে এক্সপোজারটা হবে সেটা কিন্তু অন্য ধারার। এই তুমি যে কজন অভিনেতা অভিনেত্রীকে দেখছো যারা রেগুলার বম্বেতে কাজ করছে, তুমি দেখো তাদের মাইন্ডসেটই আলাদা। ঠিক। তোমারও একটা সময় অনেকটা খারাপ সময় গিয়েছে এবং তুমি সেই সময়টা কিভাবে অতিক্রম করেছো? আমার বক্তব্য হচ্ছে যে অনেকে তো যায়, অনেকে বেরিয়ে আসতে, অনেকে পারে না। কিছু একটা খবর দেখলাম যে একজন মন খারাপের সময় বিভিন্ন কারণে মানে ভূমিকন্যার মতো একটা কাজ করতে গিয়ে 2.5 কোটি টাকা লোকসান করেছিলাম, যেখানে আমি কিন্তু প্রযোজক নেই, আমি একজন অভিনেতা ডিরেক্টর। 2.5 কোটি টাকা লোকসান করেছিলাম এবং টাকা আমি পাই করে সবাইকে শোধ দিয়েছি। এবং প্রচুর লোক সেই সময়, প্রচুর, আমার সব থেকে বেশি টেকনিশিয়ানরা আমার পাশে ছিল এবং আমাকে সাহায্য করেছে। সে নানা রকমের মন খারাপের জায়গা আছে জীবনে। আর ঘটনাটা হচ্ছে জীবনকে না এই খোলা বাতাসের মতো নিঃশ্বাস নিয়ে ওপর দিকে তাকিয়ে জীবনটাকে চালাতে হয়। আর বুকের মধ্যে যদি এটা থাকে যে আমার মধ্যে একটা অনেস্টি আছে, আমার মধ্যে আমি কি করছি, ইফ আই অ্যাম অ্যাবসলিউটলি সার্টেন অ্যাবাউট হোয়াট আই ডু, তাহলে কিন্তু পৃথিবীর কোনো কালিমা তোমাকে ছুতে পারবে না। এবং সময়ের অমোঘ নিয়মে কিন্তু চাকা ঘুরে যায়, এবং চাকা তখনই ঘোরে যদি তুমি সৎ থাকো। প্রতিশোধ বিশ্বাস করো? প্রতিশোধ শব্দটা না করো। আমি একটা সিনেমার গল্প
বানিয়েছি অরিজিৎ বিশ্বাস আর আমি, এবং সেটা নিয়ে কাজ করতে চাই, এবং সেটা ইজ অ্যান অ্যান্টাই রিভেঞ্জ ফিল্ম। আমি মনে করি যে আমরা যে কোনো ঘটনা নিয়ে যে একটা প্রতিশোধ নেব, সেইটা না, মানুষ হিসেবে আমাদের ক্ষুদ্রতাকে, মানে তুমি বিশ্বাসী নয় না? সেই জন্যই তো এই ছবিটা করতে চাই। আচ্ছা আচ্ছা, না অনেকে থাকে না অ্যান্টি, মানে আমি যেটা ভাবছি সেটা আমি বলছি না, বা আমি যেটা বলছি সেটা আমি ভাবছি না, সেরকম হতে পারে। তো আমি তো আমরা কেন বলি বলো তো, আমার মানে আমার থিওরি, আমার চলাপথ, আমার দেখার চোখ, সেইগুলোর বিরোধিতা হলেই আমরা সেই মানুষটাকে বিরূপ হিসেবে অ্যাভয়েড করি। সেই মানুষের অনেক কিছু থাকতে পারে, তার তার সাইকোলজিক্যাল, তার পাস্ট, তার নানা কিছু থাকতে পারে। জাজমেন্টাল হওয়াটা আমাদের শোভা পায় না এই কারণে, কারণ সে অধিকার আমাদের নেই। স্বয়ং ঈশ্বর, তিনিও কি জাজ করেন? ঠিক, একদম শেষ প্রশ্ন, এবং এটা এখানেই সেই আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এই বইটা হচ্ছে পিটার স্ভ্যানসনের ট্যালেন্ট ফর মার্ডার। আমি পড়ছিলাম, মানে বইটার ব্রিফ দেখছিলাম। এটা নিয়ে ছবি করার ইচ্ছা নেই তোমার? আমার না পিটার স্ভ্যানসন এমন মনোযোগ দিয়ে পড়ছো তুমি পাতাটা, আমি একটু ব্রিফটা পড়লাম, সিনপসিসটা পড়লাম, বেশ ইন্টারেস্টিং লাগলো। এমন অসাধারণ একজন লেখক না, পারলে এইখানেই বাংলায় আমরা না পিছিয়ে আছি, জানো তো। যে আমার মনে আছে যে সুজয় ঘোষের সাথে তখন খুব ভালো একসাথে কাজ করছি, কাহানি ইত্যাদি হচ্ছে এটসেট্রা। তো সুজয় আমাকে বলল, ভাই হিগাশিনো পড়েছো? হিগাশিনো না তো, পট হিগাশিনো পড়। সুজয়ের স্টাইল, অসাধারণ লেখক। হ্যাঁ, তাই? হ্যাঁ, পড়ে ফেল। তো আমি বললাম, কি বল? তো বললো, ডিভিশন অফ সাসপেক্ট এক্সটা পড়ে ফেল। আমি রাইটসটা নিয়েছি। ওকে, সেই ডিভিশন অফ সাসপেক্ট এক্স, যে রাইট সুজয়ের নেওয়া, সেই রাইট না নিয়ে এই ভারতবর্ষের দৃশ্যায়ন তৈরি হয়েছিল। সেই রাইট না নিয়ে ওই সাউথ ইন্ডিয়ান ছবিটা তৈরি হয়েছিল। আমি সুজয়কে ভেঙে পড়তে দেখেছিলাম। পরবর্তী ক্ষেত্রে অবশ্য এই গল্পটাই অন্যভাবে বদলে ডিভিশন অফ, কিন্তু এই অনেস্টিটা নেই আমাদের। এবং হিন্দি ছবির ক্ষেত্রে তাও বা রাইটস অ্যাকোয়ার করে এইভাবে করা যায়, বাংলায় তো খুব ডিফিকাল্ট না। এরকম ইন্টারন্যাশনাল অথার্সদের রাইটস নিয়ে ছবি করা খুব ডিফিকাল্ট। কিন্তু কি অসামান্য লেখা পিটার স্ভ্যানসন। এখন হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিং, এটা নিউ ইয়র্কের বোধহয় বেস্ট সেলিং, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। ইনফ্যাক্ট আমার মাঝখানে হার্লেন কোবেনের কিছু বই পড়ছিলাম। হার্লেন কোবেন এখন মানে ছাপাখানার মতো করে বই লিখছে, এবং পুরো নেটফ্লিক্স মাথায় নিয়ে উনি বই লেখেন। হার্লেন কোবেনকে ছাড়িয়ে গেছে পিটার স্ভ্যানসন। এবং প্রথম ওর একটা বই পড়ি, সেটা হচ্ছে দ্য কাইন্ড ওয়ার্থ কিলিং। অসাধারণ লেখা, এবং ওর মধ্যে ওই মানে সম্পর্ক, মানবিকতা, এবং এক্সপ্লেনেশন অফ ক্রাইম, দ্য সাইকোলজি অফ ক্রাইম, সেটা অসাধারণ। তারপরে অবশ্য পড়লাম দ্য কাইন্ড ওয়ার্থ সেভিং, হুইচ ইজ ইনক্রেডিবল। পিটার স্ভ্যানসনের যে কোনো বই তুলে নিয়ে পড়া যায়। ঠিক, এরকমই এখানেই শেষ করলাম আমাদের এই আড্ডা। মিতিনকে নিয়ে আড্ডা, মিতিন মাসিকে নিয়ে আড্ডা, মিতিন মাসির একটি খুনের সন্ধানে এই ছবি নিয়ে আড্ডা। এইবার যদি রঞ্জনশীল কিছু বলতে চায়, আমি বলবো যে আমরা সবাই মিলে খুব কিন্তু উন্মুখ হয়ে আছি। আপনারা এত দিন ধরে কিন্তু দিনের পর দিন ধরে বারে বারে বলতে চেয়েছেন যে মিতিন কবে আসছে। এবার কিন্তু মিতিন আসছে, এবং আপনাদের মনের মতন করে মিতিনকে সাজানো হয়েছে সব দিক থেকে, চলচ্চিত্রের লুক, ফিল, সমস্ত কিছু করে। আপনাদের প্রিয় মিতিন আসছে, এবং আসছে কবে? ক্রিসমাসে, এই 25শে ডিসেম্বর। একদম সপরিবারে চলে আসুন হলে, দেখা হবে।